ডক্টর ইউনূস দালাল না আমজনতা দল দালাল? এক খাটাস মাওলানা বলছিল না, আল্লাহ তুমি আজীবন নির্বাচন দিও না স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। স্বনির্ভর হলে মাথা উঁচু করে দাঁড়াই, আর পরনির্ভর হলে মাথাটা নিচু হয়ে যায়, তাই না? তো আমরা মাথা উঁচু করে দাঁড়াবো এবং দেশের মানুষকেও মাথা উঁচু করে দাঁড়াতে শেখাবো। আমাদের যুব সমাজের মধ্যে সঠিক নির্দেশনা নাই, পথ দেখানোর জন্য সংগঠন নাই। প্রচুর পরিমাণে আমাদের ভাইয়েরা অনার্স মাস্টার্স পাস করছে, কিন্তু সেই যুবক ভাইয়েরা তারপরে হতাশ। আমার খুব মনে পড়ে, আমার কাছে অনেকেই চাকরির জন্য আসে। আমি বলি যদি যে কোন বিষয়ে চাকরি করতে চান, তো এই প্রশ্নটা করলেই সে উত্তর দিতে পারে না সে কোন বিষয়ে চাকরি করতে চায়। অর্থাৎ তার মাথার মধ্যেই নাই সে কোন কাজটা জানে, সে কনফিউজড হয়ে যায়। তারপরে বলে একটা হলেই হলো। তো যেই বলে হলেই হলো, বুঝবেন তার কোনো কারিগরি দক্ষতা নাই, কোনো প্রশিক্ষণ নাই, কোনো বিশেষ বিষয়ে কোনো দক্ষতা নাই। এই জন্য আমার ওই যুবক ভাইটা কি বলে, হলেই হলো। তাকে কোনো একটা অফিসের রিসিপশনে বসানো যায় না, অথবা বিদেশি প্রতিনিধির সাথে কথা বলার জন্য বসানো যায় না, অথবা কোনো কারিগরি দক্ষতার জন্য বসানো যায় না, অথবা অফিসের কম্পিউটার যদি কোনো সমস্যা হয় তাকে সমাধানের জন্য বলা যায় না। অর্থাৎ সাধারণ যে যোগ্যতাগুলো একটা প্রতিষ্ঠান চালানোর জন্য, একটা ব্যবসা চালানোর জন্য, অথবা একটা ইন্ডাস্ট্রি রান করার জন্য, সে একটা অপ্রয়োজনীয় মানব সম্পদ হিসেবে রয়ে গেছে। তো নওজোয়ান প্রচলিত দেশের যে রাজনৈতিক অবস্থা, সামাজিক ব্যবস্থাপনা, সেই সব কিছুর আড়ালে আমরা চাই আমাদের আমজনতা দলের যে লড়াই ছিল যে স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ করা, এই জায়গাতে নওজোয়ানও স্বনির্ভরতার জন্য কাজ করবে। এটা আমাদের আপনাদের প্রতি হলো আবেদন। এরপরে আমাদের ধর্মে একটা সুন্দর একটা আদেশ আছে, নির্দেশনা আছে, সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। আমরা মনে করি এইটা সকল ধর্মেরই মৌলিক কথা, সৎ কাজে, ভালো কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করতে হবে। তো নওজোয়ান রাস্তাঘাটে চলতে ফিরতে যদি কোনো অন্যায় দেখে, তাহলে কি আমরা চুপ করে বসে থাকবো না কিছু প্রতিক্রিয়া দেখাবো? তো এটাও আপনাদের প্রতি আবেদন যে আপনারা নীরবে থাকবেন না এবং এই অন্যায়গুলো প্রতিবাদ করবেন। সর্বশেষ আমরা যে বিষয়টা নিয়ে সবসময় লড়াই করি, সার্বভৌমত্বের একটা কমন স্লোগান এক জায়গায় আসছে, দিল্লি না ঢাকা। তো দেশ শুধু দিল্লির কাছেই ধরা থাকে না। আমাদের এই দেশটাকে সুযোগ পেলে দিল্লি বলেন, চায়না বলেন, আমেরিকা বলেন, রাশিয়া বলেন, যে কোনো স্বার্থান্বেষী বা শক্তিশালী অস্তিত্বই আমাদের দেশকে খেয়ে ফেলতে চায়। সুতরাং শুধু যে দিল্লি না ঢাকা স্লোগান দেবেন, তাহলে দেশ হয়ে যাবে ফাঁকা হয়ে যাবে। এবং কিভাবে ফাঁকা হয়ে যাবে? আমাদের স্যার বলে যে যদি সার্বভৌমত্বের জ্ঞান না থাকে, তাহলে আপনি বিভিন্ন চুক্তি করার সময় স্বল্প মূল্যে দেশের স্বার্থ বিক্রি করে দেবেন। কেমন মূল্যে? স্বল্প মূল্যে। যেমন আমেরিকার সঙ্গে বাংলাদেশের একটা চুক্তি হয়েছে, তাই না? আমরা সবাই হাই হাই করছি। ধরেন এই চুক্তি যারা করেছে তারা ক্ষমতায় আসার আগে প্রতিজ্ঞাবদ্ধ ছিল, তাই না? এবং যাওয়ার ঠিক আগ মুহূর্তে তারা সেই প্রতিজ্ঞা পূরণ করে গেছে। আচ্ছা, কে এই দেশ চালাবে বা কার হাতে ক্ষমতা থাকবে? দেশের সামগ্রিক পরিস্থিতিতে এটা খুবই খুবই গৌণ একটা বিষয় না? একজন মারা গেলে আরেকজন আসবে না, একজন ক্ষমতায় না গেলে আরেকজন ক্ষমতা চালাবে না? তাহলে ডক্টর ইউনূসের পরিবর্তে কলিমুল্লাহ, সলিমুল্লাহ অনেকেই আসতে পারত, দেশ কিন্তু চলতো নাকি? তাহলে ওই ব্যক্তি যে জাস্ট ওই সময়ের জন্য ক্ষমতায় আসার বিনিময়ে দেশকে 50 বছরের জন্য দাসত্বের শৃঙ্খলে বন্দি করে রেখে গেল, তাই না? আমরা কি শুনছি? শুকুরের মাংস নাকি আসতে পারবে?
তাই না? আমাদের দেশের সবচেয়ে খারাপ সরকারগুলো এগুলো উদ্যোগ নেয়নি, নিছেনি বলেন? সবচেয়ে খারাপ সরকার নিয়েছে এই উদ্যোগগুলো? এই সবচেয়ে খারাপ সরকারও এই উদ্যোগগুলো নেয়নি। তাহলে এই যে স্যার যে বলেন যে স্বল্প মূল্যে দেশের স্বার্থ বিক্রি করে দেওয়া, সেই স্বল্প মূল্যটা কি? উনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন, এটাই স্বল্প মূল্য। কিন্তু সেই স্বল্প মূল্যে সে কি দিল? পুরা জাতিকে দাসত্বের শৃঙ্খলে বন্দি করে ফেলল। আমরা সবসময় দেখি জনপ্রিয় বিষয়ে কথা বলা খুব সহজ, জনপ্রিয় বিষয়ে কথা বলা সহজ, কিন্তু জনপ্রিয় বিষয় যদি ভুল হয় তার বিরুদ্ধে বলা অনেক কঠিন। জনপ্রিয় ব্যক্তি যদি ক্রাইম করে তার বিরুদ্ধে বলা অনেক কঠিন। এবং এই জনপ্রিয় ডক্টর ইউনূসের বিরুদ্ধে বলার কারণে আমজনতা দলকে দালাল বলা হয়েছে, বলা হয়নি? বলা হয়েছে। কিন্তু এখন বাস্তব অর্থে সময় শেষে দালাল ডক্টর ইউনূস না আমজনতা দল? ডক্টর ইউনূস দালাল না আমজনতা দল দালাল? হ্যাঁ, তাহলে সময় শেষে প্রমাণিত হয়েছে। বলেছিল মায়ানমারে মানবিক করিডোর দিবে, আমরা বিরোধিতা করেছিলাম। বিরোধিতা করার কারণে অনেক গোষ্ঠী যারা ডক্টর ইউনূসের ভক্তকুল, অন্তর্বর্তীকালীন সরকারের ভক্তকুল, তারা বলেছিল আমরা দালাল। বলেন, মায়ানমারে যদি আমরা সেই মানবিক করিডোর দিতাম, সেই মানবিক করিডোর কি মানবিক করিডোর হতো না যুদ্ধ করিডোর হতো? যুদ্ধ করিডোর হতো না? তাহলে যুদ্ধ করিডোর হলে দুই একটা বোমা বাংলাদেশেও পড়তো কিনা? পড়তো? পড়তো নি বলেন? পড়তো। তাহলে তাহলে দালাল কে? আমজনতা দল না ডক্টর ইউনূস? তো এইটা সবার জন্য শিক্ষণীয়, আপনাদের জন্য শিক্ষা, যে জনপ্রিয় ব্যক্তি যত জনপ্রিয়ই হোক সেই সময়েও আপনারা সঠিকটা বলবেন, ভয় পাবেন না। ওহো, এতগুলো মানুষের বিরুদ্ধে বলা কি খারাপ হবে? এতগুলো মানুষই একসঙ্গে বিপদগামী হইতে পারে, এতগুলো মানুষই একসঙ্গে বিপদগামী হইতে পারে। ভারতের একটা রাজ্য আছে না, কি রাজ্য যেন? ওই যে আপনার হলো, হ্যাঁ, না 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 না, যেটা আগে স্বাধীন ছিল এখন পরাধীন হয়ে গেছে, সিকিম। আর কোন এক দর্জির কথা ছিল, মনে আছে? লেন্দুব দর্জি। আচ্ছা, ভারতের সেই সিকিমের নাগরিকরা সবাই মিলে গণভোট দিয়ে ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল। বুঝতে পারছেন? অনেক সময় জনগণও ভিনদেশি দালাল হয়ে যেতে পারে, জনগণ ভিনদেশি দালাল হয়ে যেতে পারে ভুল বুঝে। লেন্দুব দর্জি কি বলছে? দুই ধরনের গভর্নমেন্ট ছিল, রাজা আর লেন্দুব দর্জি। সে হলো প্রধানমন্ত্রী সম্ভবত ছিল, আর দুই ধরনের শাসন ব্যবস্থা ছিল। সে বলতেছিল, জনগণকে আশ্বাস দিয়েছিল তোমাদেরকে রাজার হাত থেকে বাঁচাবো, বাঁচায় নিয়ে যায় ভারতের মধ্যে ঢুকাই দিছে। বুঝতে পারছেন? এবং জনগণ উৎসাহের সাথে উদ্দীপনার সঙ্গে সেই গণভোটে ভারতকে সমর্থন দিছে, যে ভারতের সঙ্গে সিকিম যুক্ত হয়ে যাচ্ছে। তো পুরো জাতি দালাল হয়ে গেছে। তো এরকমভাবে জনগণও অনেক সময় ভুল করতে পারে, মিসগাইড হতে পারে। হুজুকে বলছে না 10 বছর ডক্টর ইউনূসকে চাই, বলছে না? এখন ওদেরকে ধরে ধরে সামনে নিয়ে আসেন যে তোমরা কারা কারা 10 বছর চাইছিল, আসো দেখি। এক খাটাস মাওলানা বলছিল না, আল্লাহ তুমি আজীবন নির্বাচন দিও না, বলছে না? আর এক খাটাস মাওলানা কি বলছে? যে নবুয়ত যেরকম, নবীরা যেরকম নবুয়ত পায়, ডক্টর ইউনূস নবুয়তের মাধ্যমে বাংলাদেশে সরকার হয়েছে, এবং এটা নাকি খেলাফতি সরকার। এর বিরুদ্ধে বললে গুনাহ হবে। নাউজিবিল্লাহ বলবেন না? তো আমরা সেই সময় স্রোতে গা ভাসাইছিলাম নাকি স্রোতের বিরুদ্ধে ছিলাম? সেই বিরুদ্ধে যেতে কষ্ট হয়েছিল না সহজ ছিল? কষ্ট ছিল। তাহলে বোঝেন, আমরা চাই নওজোয়ান নামের যে আমাদের যুব সংগঠন হচ্ছে, এইটাও এরকমভাবে স্রোতের বিপরীতে চলবে। জনপ্রিয় হইলেই সেই জনপ্রিয় বিষয়টাকে সমর্থন করবে না। এই সময় বর্তমানে দেখেন, আমরা সব সময় বলি ক্ষমতার দালালি করব না। কি করব না? ক্ষমতার দালালি করব না। জুলাইয়ের পরে বাস্তবে জামাতি একটা এস্টাবলিশমেন্ট বাংলাদেশের ক্ষমতায় ছিল। জুলাইয়ের পরে
ক্ষমতাটাকে দখল করার ছিল, এবং তাদের বিরুদ্ধে বলা সবচেয়ে কঠিন ছিল। আমরা ক্ষমতার পক্ষে বলছি না বিরুদ্ধে বলছি? তো এখন বাস্তবে আমরা দেখি কি, বিএনপি ক্ষমতায় আছে, কিন্তু বিএনপির বিরুদ্ধে বলা সহজ না জামাতের বিরুদ্ধে বলা সহজ? বিএনপির বিরুদ্ধে বলা সহজ, এবং জামাত এমন একটা ইস্টাবলিশমেন্ট তৈরি করছে, এমন একটা ক্ষমতা তৈরি করছে, তাদের বিরুদ্ধে বলা কঠিন। এবং সেই ক্ষমতাটার দানবীয় রূপ, সেই দানবীয় রূপ যা প্রত্যেকটা মুহূর্তে মানুষকে হ্যারাসমেন্ট করে, মানুষের সম্মানহানি করে, মায়ের সম্মানহানি করে, মেয়েদের সম্মানহানি করে, একটা দানবীয় রূপ, এবং তাদের বিরুদ্ধে বলা যায় না। তা এখনও আমজনতা দল সেই কঠিন কাজটা করছে না সহজ কাজটা করছে? সেই কঠিন কাজটাই করছে। সুতরাং ক্ষমতার সঠিক ডেফিনেশন, সঠিক রূপ যদি আমরা আইডেন্টিফাই করতে পারি যে এই সমাজের কোন সমস্যাটা কোন ক্ষমতা থেকে এসে দেশের সমস্যা করছে, সেটা যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে সহজ হয়।